রিঙ্কি তার বাবা ও মায়ের সঙ্গে বাস করে। রিঙ্কি এখন ক্লাস 9-এ পড়ে। রিঙ্কি এমনিতেই খুবই শান্তশিষ্ট স্বভাবের মেয়ে হলেও তার মধ্যে খুব বাজে একটা স্বভাব ছিল। সে অন্যদের কথা কান পেতে শুনতে খুবই ভালোবাসত। শুধু তাই নয়, তারই সঙ্গে সে অন্য ব্যক্তির গোপনীয় কথাগুলো সকলের সঙ্গে বলে বেড়াতো। তার এই স্বভাবের জন্য তার বাবা মা তাকে খুব বকাবকি করত। কারণ রিঙ্কির এই স্বভাবের জন্য সে তার নিজের বাবা মায়ের মধ্যেও অনেকবার ঝগড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার বাবা মা তাকে সবসময় ঠান্ডা মাথায় বুঝিয়ে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করত, কিন্তু রিঙ্কি তার নিজের খেয়ালেই মত্ত থাকত। একদিন, কিরে রিঙ্কি, তুই আজকেও পড়তে যাবি না নাকি? আগের দিন গেলি না তো? তোর মাসি ফোন করেছিল, পড়তে যেতে বলেছে অবশ্যই। আজকে ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াবে বলল। আসলে রিঙ্কি তার মায়ের এক দূরসম্পর্কের দিদি অর্থাৎ রিঙ্কির দূরসম্পর্কের মাসি মৌতুলি ম্যাডামের কাছে পড়তো। মৌতুলি ম্যাডাম স্যার রমেশ মিত্র স্কুলের টিচার ছিলেন। মাঝে মধ্যে রিঙ্কি নানান রকম বাহানা করে পড়তে যেত না। রিঙ্কি মৌতুলি ম্যাডামের সম্পর্কে আত্মীয় হওয়ায় মৌতুলি ম্যাডাম রিঙ্কির প্রতি একটু বেশি নজর রাখত। হ্যাঁ, পড়তে যাব তো, এই যাচ্ছি, এবার রেডি হব। রিঙ্কি রেডি হয়ে পড়তে চলে যায়। আগের দিন পড়তে না যাওয়ায় রিঙ্কিকে মৌতুলি ম্যাডাম সকলের সামনে বকাবকি করেন। রিঙ্কি চুপ করে থাকে। পড়া শেষ হওয়ার পর মৌতুলি ম্যাডাম বলেন, ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। সবাই বাড়ির কাজগুলো করে আনবে। আর রিঙ্কি, তুই একটু দাঁড়াবি, তোর সঙ্গে কথা আছে। ম্যাডামের কথা শুনে একে একে সমস্ত স্টুডেন্ট বাইরে বেরিয়ে যায়। ম্যাডাম তখন রিঙ্কিকে বলে, আগের দিন তো পড়তে এলি না, একটা ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দেওয়া হয়েছে। এক কাজ কর, কালকে বিকেল 5টার সময় তুই চলে আসবি। আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব, তাহলে তোর কোনো অসুবিধা হবে না, বুঝেছিস? ঠিক আছে মাসি, আমি কালকে পড়তে চলে আসব। রিঙ্কি টিউশন ক্লাসের বাইরে বেরিয়ে তার বন্ধুদের পেছন থেকে ডাকতে শুরু করে, এই দাঁড়া দাঁড়া, এই শোন শোন, কালকে ম্যাডাম বলেছেন বিকেল 5টার সময় পড়াবেন। কালকে ম্যাডাম এক্সট্রা ক্লাস নেবেন, সবে চলে আসবি কিন্তু, ঠিক আছে? রিঙ্কির কথা শুনে পরের দিন সবাই পড়তে চলে আসে। এই দেখে মৌতুলি ম্যাডাম খুবই অবাক হন। এ কি, তোমরা সবাই পড়তে চলে এলে কেন? কালকেই তো তোমাদের ব্যাচের পড়া ছিল, তোমরা আবার আজকে এলে যে? কেন ম্যাডাম, রিঙ্কি যে আমাদের বলল যে আপনি আমাদের সবাইকে এক্সট্রা ক্লাস করাবেন, তাই জন্য তো আমরা পড়তে এসেছি। কেন, আপনি বলেননি? মৌতুলি ম্যাডাম রিঙ্কির উপর খুব রেগে যায়, কিন্তু রিঙ্কিকে সকলের সামনে কিছু বলতে পারে না। বাধ্য হয়ে তাকে সেদিন সমস্ত বাচ্চাদেরই ক্লাস নিতে হয়। এরকম ভাবে সময় কাটছিল। একদিন টিউশন পড়ানোর পর মুনমুনের বাবা মা ম্যাডামের সঙ্গে কথা বলছিল। রিঙ্কি বাইরে থেকে কান পেতে তাদের কথা শুনছিল। ম্যাডাম, আপনি তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। আপনি তো আমার মেয়ের স্কুলের টিচার, কেমন কি প্রশ্ন হবে আপনি তো সবই জানেন। তাই যদি আমার মেয়েকে আপনি একটা স্পেশাল ভাবে সাজেশন দিতেন তাহলে ভালো হতো। আপনি চিন্তা করবেন না, আপনার প্রয়োজন মতো আমি আপনাকে টাকা দিয়ে দেবো কিছু। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি মুনমুনকে সাজেশন দিয়ে দেব। কালকে সকালবেলা 10টার দিকে ওকে একবার আসতে বলবেন। রিয়া তাদের সব কথা শুনে ফেলে। সে আর দেরি না করে একে একে তার বন্ধুদের সবাইকে কথাটি বলে দেয়। পরের দিন সকাল 10টার সময় সবাই ম্যাডামের বাড়িতে এসে উপস্থিত হয়। এই দেখে ম্যাডাম ভীষণ পরিমাণে অবাক হয়। ম্যাডাম, আপনি মুনমুনকে স্পেশাল ভাবে সাজেশন দেবেন বলছেন, আর আমাদেরকে কেন সাজেশন দেবেন না? আমাদেরকেও সাজেশন দিতে হবে, তাই আমরা সবাই এখানে এসেছি। আপনি শুধু একজনকে কেন সাজেশন দেবেন? হ্যাঁ, আমরাও তো আপনার স্টুডেন্ট। রাজার কথা শুনে এবং সবাইকে একসঙ্গে সেখানে উপস্থিত হতে দেখে ম্যাডামের আর বুঝতে বাকি থাকে না যে রিঙ্কি সবাইকে কথাটি বলে দিয়েছে। ম্যাডাম খুবই রেগে গিয়ে সমস্ত স্টুডেন্টকে সেখান থেকে তাড়িয়ে দেয়, শুধুমাত্র রিঙ্কিকে ছেড়ে। কিরে, তুই সবাইকে বললি কেন সাজেশনের ব্যাপারটা? আর সবচেয়ে বড় কথা, তুই শুনলি কিভাবে কথাগুলো? আমরা তো খুবই প্রাইভেটলি আলোচনা করেছিলাম। তোর কান তো দেখছি অনেক লম্বা। ঠিক আছে, তুই যখন শুনতে পেয়েছিলি তখন আমার কাছে এসে বলতে পারতিস, আমি তো তোকেও সাজেশন দিতাম। এমনিও তুই আমার বোনের মেয়ে বলে তোর প্রতি আমার আলাদা একটা কেয়ার থাকে। তুই এমন করবি আমি কোনোদিনও ভাবিনি। এভাবে ম্যাডাম রিঙ্কিকে খুবই বকাবকি করে, কিন্তু তবুও তার উপর কোনো প্রভাব পড়ে না। সে একইভাবে সকলের কথা কান পেতে শুনতে থাকে এবং সবার কাছ থেকে কথা ট্রান্সফার করতে থাকে। এরকম ভাবে দেখতে দেখতে রিঙ্কি বড় হয়ে ওঠে। রিঙ্কি এখন কলেজে পড়ে।
তাদের কলেজে রাজদীপ নামে একটি ছেলে ছিল। রাজদীপ ও রিঙ্কি একে অপরকে পছন্দ করত। কয়েক মাস ধরে তারা রিলেশনে ছিল। একদিন রাজদীপ তার একটা বন্ধু পাপনের সঙ্গে কথা বলছিল। আরে না ভাই, আর 2টো ক্লাস আছে, করেই চলে যাব। কথা বলতে বলতে হঠাৎ করে রাজদীপ একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে দেখে রাজদীপ বলে ওঠে, এই মেয়েটা কে রে ভাই? কি সুন্দর দেখতে, তাই না? ঠিক সেই সময় সেখান থেকে রিঙ্কি যাচ্ছিল। রাজদীপকে সেই কথাটি বলতে শুনে ফেলে। রিঙ্কি খুবই রেগে গিয়ে রাজদীপের কাছে এসে তার গালে একটা চড় মেরে বলে, তুমি তো দেখছি খুব বাজে ছেলে, শয়তান ছেলে। আমি থাকতে, তোমার গার্লফ্রেন্ড থাকতে তুমি অন্য মেয়েদেরকে দেখে বেড়াচ্ছ? কলেজের সব মেয়েকেই কি তোমার চিনতে হবে? কে ভালো দেখতে, কে খারাপ দেখতে? তুমি এসব করতে আসো এখানে? আমি কি করলাম? আমি কিছু করিনি তো। মিথ্যা কথা বললে আর একটা চড় খাবে। তুমি একটু আগেই পাপনকে জিজ্ঞাসা করেছো ওই মেয়েটা কে রে, খুব সুন্দর দেখতে, তাই না? তোমার মতো ফালতু ছেলের সঙ্গে আমি রিলেশনে থাকতে চাই না। ওকে, গুড বাই। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। রাজদীপ কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এগুলো দেখে রাজদীপের বন্ধু পাপন খুবই অবাক হয়। কি রে ভাই, ব্যাপারটা কি হলো বলতো? তুই কি আদৌ আমাকে জিজ্ঞাসা করেছিলিস যে মেয়েটা কে? আমি তো এরকম কিছু শুনিনি। আমি তো তোর কাছেই দাঁড়িয়েছিলাম, আমি শুনতে পাইনি। কিন্তু তোর গার্লফ্রেন্ড কি করে শুনতে পেলো রে? রাজদীপ খুব রেগে গিয়ে পাপনকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে রিঙ্কি রাজদীপের সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট রাখে না। দেখতে দেখতে রিঙ্কির পড়াশোনা শেষ হয়ে যায়। তার বাবা মা তার বিয়ের জন্য দেখাশোনা শুরু করে। তার জন্য মনোহর নামে একটি ছেলের সম্বন্ধ আসে। মনোহর এবং তার পরিবার খুবই ভালো ছিল, তাই তার বাবা মা বেশি দেরি না করে রিঙ্কির সঙ্গে মনোহরের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরও রিঙ্কি সবার কথা কান পেতে শুনতে থাকে। বাড়ির লোকের পাশাপাশি সে পাড়া পড়শির কথাতেও কান দিতে শুরু করে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন রিঙ্কি রান্না করছিল, তখন তার পাশের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। পাশের বাড়িতে ঝামেলা হচ্ছে, দেখি তো কি নিয়ে ঝগড়া হচ্ছে। এই বলে রিঙ্কি জানালায় দাঁড়িয়ে কান পেতে প্রতিবেশীদের বাড়ির ঝগড়া শুনতে থাকে। কিছুক্ষণ পর সেখানে তার শাশুড়ি মা সুচন্দ্রা আসে। সে দেখে যে কড়াইতে তরকারি পুড়ে গেছে এবং রিঙ্কি জানালায় কান পেতে দাঁড়িয়ে আছে। বৌমা, কি করছো তুমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে? জানালা থেকে কি দেখছো? কি আছে বাইরে? না না, আমি কিছু দেখছি না তো, আমি তো শুনছিলাম। মা দেখুন না, টুকটুকি আর ওর শাশুড়ি মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে। ঝগড়া? কিসের ঝগড়া? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কিন্তু কি নিয়ে ঝগড়া হচ্ছে ওদের? আরে মা, জানেন না টুকটুকি কেমন? টুকটুকি সবসময় অনেক অনেক টাকা শপিং করে বেড়ায়, কোনো কিছু চিন্তা না করে সবসময় ঘরের টাকা ব্যয় করে। আজকেও তাই করেছে, অনেক কিছু শপিং করে এনেছে। তাই ওর শাশুড়ি মা ওর উপরে খুব রেগে গেছে আর ওকে অনেক ঝাড় দিচ্ছে। ও বুঝলাম, পাড়া পড়শির ঘরে কি নিয়ে ঝগড়া হচ্ছে সেই দিকে তোমার ভালোই কান আছে। তোমার কান এত লম্বা আমি জানতাম না। আর রান্নাঘরে যে তরকারি পুড়ে যাচ্ছে সেটার গন্ধ তোমার নাকে যাচ্ছে না? উপরওয়ালা কি তোমাকে শ্রবণ শক্তিটা একটু বেশি দিয়েছে? আরে যা, তরকারি পুড়ে গেল, আমি লক্ষ্য করিনি তো। আর আমি ওদের ঝগড়া শুনছিলাম না মোটেই। ওরা এত জোরে জোরে ঝগড়া করছে, আমার কানে এসে পড়ছে। আমি কি করব বলুন তো? আমি কি ওদের বাড়িতে কিছু শুনতে যাচ্ছি? আমি তো নিজের বাড়িতেই আছি। রিঙ্কির কথা শুনে সুচন্দ্রা রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা রিঙ্কি বাজারে যায় এবং সেখানেই তার এক প্রতিবেশী বন্ধু রুমির সঙ্গে দেখা হয়। কিরে রিঙ্কি, তুই নাকি বাপের বাড়ি গিয়েছিলি? কখন এলি? কালকে বিকেলেই তো তোর বাড়িতে তোকে খুঁজতে গিয়েছিলাম। তোর শাশুড়ি মা বললো তুই বাপের বাড়িতে গেছিস। ও বুঝেছি, শাশুড়ি মা ইচ্ছা করে মিথ্যা কথা বলেছে যাতে আমি রুমির সঙ্গে টুকটুকিদের বাড়ির ঝামেলার কথাটা শেয়ার করতে না পারি। কালকে বলতে পারিনি তাতে কি হয়েছে, আজকে তো বলবোই। আরে এসব কথা ছাড়, জানিস কালকে টুকটুকিদের বাড়িতে বিশাল ঝামেলা হয়েছে। কালকে ওদের বাড়িতে রঙ্গলীলা হয়েছে, রঙ্গলীলা। কেন রে, কি হয়েছে ওদের বাড়িতে? আর বলিস না, টুকটুকির স্বভাব এত বাজে। বরের কাছ থেকে 10,000 টাকা নিয়ে শপিং করে এনেছিল, একটু হিসাব জ্ঞান নেই ওর মধ্যে। তাই ওর শাশুড়ি মা রেগে গিয়ে ওর সব জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছিল। আর টুকটুকির সঙ্গে তুমুল ঝামেলা চলেছে 1 ঘন্টা ধরে। রিঙ্কি যখন রুমির সঙ্গে প্রতিবেশীদের বাড়ির ঝামেলা নিয়ে আলোচনা করছিল তখন তার শাশুড়ি মা সুচন্দ্রা দেখে ফেলে।
রিঙ্কি বাড়ি এলে তার শাশুড়ি মা তাকে খুব বকাবকি করতে থাকে। বৌমা, তোমার এই স্বভাবটি কিন্তু খুবই বাজে। কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কান পেতে শোনার কি দরকার তোমার? শুধু তাই নয়, লোকের বাড়ির কথাগুলো তুমি সবার সঙ্গে বলে বেড়াও কেন? এরকম ভাবে অন্য কাউকে নিয়ে তামাশা করা ঠিক নয়। এই লাগান ভাগান করা তুমি বন্ধ করো। তোমার বাড়ির কথা যদি কেউ শুনে পাড়ার লোকের কাছে গিয়ে বলে তাহলে তোমার কেমন লাগবে? আরে বাবা, ঠিক আছে, আমি আর কিছু করব না। আমি কি করব বলুন তো? আমি কিছু শুনতে চাই না যে এত জোরে জোরে ঝগড়া করে সবাই, আমার তো কানে চলে আসে। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। রিঙ্কি এরকমই তার বাজে অভ্যাস বজায় রেখেছিল। এমনই একদিন বাজারে তার রুমির সঙ্গে দেখা হয়। কিরে রুমি, কালকে তো তোর বাড়িতে খুবই ঝগড়া হচ্ছিল শুনলাম। আমি সব শুনেছি, তোর বরের সঙ্গে তোর খুব ঝগড়া হয়েছে। আরে তুই তো জানিস তুই নিজেই মাথা মোটা। তুই মাথা মোটা বলেই তোর বর তোর হাতে টাকা দেয় না, আর এটা নিয়ে তুই শুধু শুধু ঝগড়া করিস কেন? এটা শুনে রুমি রিঙ্কির উপর খুবই রেগে যায়, কারণ রিঙ্কি রুমির বরের সঙ্গে ঝগড়ার ব্যাপারটা পাড়ার সকলকেই বলে বলে বেরিয়েছিল। রুমি যেখানেই যাচ্ছিল সবাই তাকে একই কথাই বলছিল। তাই রুমি মনে মনে রিঙ্কির উপর প্রতিশোধ নেবে বলে ঠিক করে। সে তখন রিঙ্কিকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। রিঙ্কির এই স্বভাবের প্রতি অতিষ্ঠ হয়ে তার শাশুড়ি মা তার উপর খুব রেগে যায় এবং রিঙ্কির গায়ে হাত তুলতে বাধ্য হয়। এটা রুমি লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে। প্রতিশোধ নেওয়ার জন্য পাড়ার সকলকে রুমি বলে দেয় যে রিঙ্কি তার শাশুড়ি মায়ের হাতে মার খেয়েছে। মা জানেন, কালকে আমার আর আপনার মধ্যে যে ঝগড়া হয়েছিল সেটা পাড়ার সবাই জেনে গেছে, আর আপনি আমাকে মেরেছেন সেটাও সবাই জানতে পেরে গেছে। আজকে বাইরে যেতেই সবাই আমাকে নিয়ে খুব মজা করছিল। কে বলুন তো কান পেতে শুনে শুনে এই কাজটা করলো? কে করেছে আমি জানি না, তবে যেই করেছে খুবই ভালো করেছে। তোমার সঙ্গে এরকমই কিছু একটা ঘটার দরকার ছিল, বুঝেছো? কারোর কথা শুনে লাগান ভাগান করলে কেমন লাগে? আমি তো তোমাকে নিজের মেয়ে মনে করে তোমাকে শাসন বারণ করার জন্য একটা চড় মেরেছি, কিন্তু সেটা তো লোকে বুঝবে না। সবাই কি বলবে বলো তো? এতদিনে তুমি সবার সঙ্গে এটাই করে এসেছো, সবাইকে নিয়ে তামাশা করেছো, আর এখন তোমারই তামাশা হয়ে গেছে। ভালো লাগছে তো এখন? মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই কান পেতে কারোর কথা শুনবো না, আর কোনো কথা শুনতে পেলেও এদিক থেকে ওদিক করব না। আজকে আমার শিক্ষা হয়ে গেছে। রিম্পা এবং মধুমিতা দুই বোন ছিল। তারা তাদের বাবা ও মায়ের সঙ্গে নৈপুকুর নামক প্রত্যন্ত গ্রামে বাস করত। রিম্পা দেখতে কালো ছিল, অন্যদিকে মধুমিতা খুবই ফর্সা ও সুন্দর ছিল। রিম্পা পড়াশোনায় খুবই ভালো ছিল, অন্যদিকে মধুমিতা পড়াশোনা করতে চাইতো না, কারণ তার পড়তে ভালো লাগতো না। তাদের বাবা মা চাইতো দুই মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করা। তাই তাদের বাবা মা সবসময় তাদেরকে পড়াশোনার প্রতি উৎসাহিত করত। রিম্পা তার বাবা মায়ের সব কথা মেনে চললেও মধুমিতা তার বাবা মায়ের কোনো কথাই শুনতো না। মধুমিতা, তুই ঠিক মতো পড়াশোনা করছিস না কেন? তুই কলেজে না গিয়ে প্রত্যেকদিন কোথায় যাস বলতো? কলেজে স্যার ম্যাডাম তো তোর জন্য সবসময় আমাকে বকে। দূর, পড়াশোনা করে কি হবে বলতো? আমি তো হিরোইন হতে চাই। হিরোইন হতে গেলে দুটো জিনিস দরকার, যেই দুটো জিনিসই আমার কাছে আছে। প্রথমত আমি সুন্দর, আর দ্বিতীয়ত আমি খুব ভালো অভিনয় করতে পারি। এসব তুই কি বলছিস? তুই হিরোইন কিভাবে হবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হিরোইন হতে হলে আমাকে শহরে যেতে হবে। এই গ্রামে মূর্খদের মাঝে পড়ে থাকলে কিছুই হবে না। গ্রামের মানুষজন সবকটা গেও ভূত। এখানকার কেউ মডার্ন নয়, কেউ স্মার্ট নয়, সবকটা অশিক্ষিত। পড়াশোনা না করলে তুইও তো অশিক্ষিত তৈরি হবি, আর গ্রামের সবাই অশিক্ষিত। এটা তোকে কি বললো? গ্রামের মেয়েরা তো এখন বেশিরভাগই পড়াশোনা করছে। হ্যাঁ, পড়াশোনা করে কি করছে? কিছু করতে পারছে? মেয়েরা পড়াশোনা করছে, তারপর বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ের পর সংসার করে বাচ্চা কাচ্চা মানুষ করছে। গ্রামের মেয়েদের এই তো জীবন, আর শহরের মেয়েদের জীবন সম্পূর্ণ আলাদা। শহরের মেয়েরা যা ইচ্ছা করতে পারে, ওদের জীবনে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমি শহরে যাব, আর আমার হিরোইন হওয়ার স্বপ্ন পূরণ করব। কেউ যদি ভালো করে পড়াশোনা করে, আর যদি কারো লক্ষ্য স্থির থাকে, সে গ্রামে থাকুক কিংবা শহরে, সে একদিন না একদিন মানুষ হবে। তুই এরকম চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে ফেল। বাবা মা তোকে কোনোদিনই শহরে যাওয়ার অনুমতি দেবে না। আমরা গ্রামের মেয়ে, শহরে গিয়ে আমরা থাকতেও পারবো না। আরে তোকে যেতে কে বলেছে? আমি একাই যাব। আর তুই দেখতে যা কালো, এমনিও তুই হিরোইন হতে পারবি না।
তুই গ্রামে থেকেই পড়াশোনা কর, আর আমার কোনো ব্যাপারে নাক গলানোর চেষ্টা করিস না, ওকে? আমি বাবা মাকে কিভাবে রাজি করাবো, কিভাবে শহরে যাব, সেটা আমি বুঝে নেব। এই বলে মধুমিতা সেখান থেকে চলে যায়। মধুমিতা তার বাবা মায়ের কাছে গিয়ে তার ইচ্ছার কথা জানায়, কিন্তু তার বাবা মা কিছুতেই তাকে শহরে যাওয়ার অনুমতি দেয় না। তারা কঠোরভাবে মধুমিতাকে শহরে যেতে নিষিদ্ধ করে দেয়। মধুমিতা তার বাবা মায়ের উপর ভীষণ রেগে যায়। তোমরা আমাকে যতই আটকানোর চেষ্টা করো না কেন, আমি এই গ্রামে কিছুতেই থাকবো না। আমি শহরে গিয়ে হিরোইন হব। শহরে না গেলে আমি কখনোই মডার্ন স্টাইলিশ হতে পারবো না, আর আমার হিরোইন হওয়ার স্বপ্নও পূরণ হবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুল বাঁকা করতে জানি। মধুমিতা কিভাবে গ্রাম ছেড়ে শহরে যাবে সেই চিন্তা ভাবনায় সে করতে থাকে। সে তার বাবা মাকে বোকা বানিয়ে তার বাবার প্রচুর জায়গা জমি বিক্রি করে দেয়। জায়গা জমি বিক্রি করে সে অনেক টাকা পেয়েছিল। সেই সঙ্গে সে তাদের বাড়ির লকার থেকে সমস্ত টাকা এবং সোনা গহনাগুলো তার ব্যাগে ভর্তি করে। সুযোগ বুঝে সে তার বাবা মাকে নিঃস্ব করে শহরে পালিয়ে যায়। মধুমিতা একটা চিঠি রেখে গিয়েছিল। বাবা, মধুমিতা এই চিঠিটা রেখে গেছে। এতে লেখা আছে, আমি গ্রামে থাকতে চাই না। গ্রামে থেকে আমি কখনোই জীবনে উন্নতি করতে পারবো না। আমি হিরোইন হয়ে অনেক খ্যাতি অর্জন করতে চাই, আর সেই জন্য আমি গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি। তোমরা আমাকে খোঁজার চেষ্টা করবে না। আমি যখন অনেক বড় হিরোইন হয়ে যাব, তখন তোমাদের টাকা, সোনা গহনা আর সবকিছু ফিরিয়ে দেব। রিম্পার বাবা মা খুবই কান্নাকাটি করতে থাকে। তোমরা কেঁদো না এভাবে, দেখবে দিদি শহরে গিয়ে থাকতে পারবে না। শহর খুব খারাপ, ওখানকার মানুষজন ভালো নয়। দিদি ঠিক নিজের ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে আসবে। দরকার নেই ওর মতো মেয়েদের আমাদের। আমি চাই না ও আর বাড়িতে ফিরে আসুক। আমাদের মুখে চুনকালিটা দিয়ে চলে গেল। ও যদি শহরে গিয়ে পড়াশোনা করতে চাইতো তাহলে আমি ওকে নিশ্চয়ই শহরে পাঠাতাম। শুধু ওকে কেন, আমি তোদের দুজনকেই শহরে পাঠাতাম। কিন্তু ও তো শহরে গিয়ে হিরোইন হতে চাইছিল। আমি ওকে কিভাবে অনুমতি দিতাম বলতো? যা হয়েছে বাদ দাও। রিম্পা, তোর বোনটা এরকম করলো। তুই আমাদের একমাত্র ভরসা। তোকে নিয়ে আমাদের অনেক আশা। আমাদের স্বপ্ন কিন্তু তোকে পূরণ করতে হবে। তোকে কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে। রিম্পা তার বাবা মায়ের কথা শুনে অনেক বেশি অনুপ্রাণিত হয়। সে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। অন্যদিকে মধুমিতা শহরে পৌঁছে যায়। সে প্রথমবারের মতো শহরে গিয়েছিল। তার কাছে সবকিছুই নতুন ছিল। বাবা, এখানে তো সবকিছুই অন্যরকম। আমাদের গ্রামের থেকে শহর অনেক ভালো। শহর যে এত বেশি সুন্দর আমি তো আশাও করিনি। আগে আমাকে একটা থাকার ব্যবস্থা করতে হবে। এখানে রুম কোথায় পাওয়া যাবে সেটা আগে খোঁজ করি। এই যে দাদা, শুনছেন? এখানে থাকার রুম কোথায় পাবো বলতে পারবেন? মধুমিতার কথা শুনে ব্যক্তিটি তাকে পাত্তা দেয় না। সে নিজের কাজেই ব্যস্ত থাকে। এই বাবা, অদ্ভুত লোক তো। একটা হেল্প চাইলাম, মুখ ফুটে কিছু বলছেই না। এই যে, হ্যালো দিদি, একটা হেল্প করবেন প্লিজ? হ্যালো হ্যালো। এই বাবা, এখানে সবাই এরকম কেন? কাউকে কিছু জিজ্ঞাসা করলে বলতেই চাইছে না। অদ্ভুত ব্যাপার। মধুমিতা অনেক কাউকে জিজ্ঞাসা করার পর একজনের কাছে সাহায্য পায়। সেই ব্যক্তিটি তাকে একটা হোটেলের অ্যাড্রেস বলে। মধুমিতা সেই অ্যাড্রেস অনুযায়ী সেখানে পৌঁছে যায়। এই যে, এখানে থাকার রুম পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কোথা থেকে এসেছেন? আপনার ডকুমেন্টস দিন। আমি নইপুকুর গ্রাম থেকে এসেছি। এই যে আমার ডকুমেন্টস। আর কিছু লাগবে? গ্রাম থেকে শহরে এসেছেন কেন? আমি আসলে হিরোইন হওয়ার জন্য শহরে এসেছি। আমার হিরোইন হওয়ার স্বপ্ন, কিন্তু এখানে তো কেউ কারোর সঙ্গে কথাই বলে না। আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? আমি কিভাবে হিরোইন হতে পারবো বলুন তো? আপনার চেনা পরিচিত কেউ আছে? ও বাবা, এই মেয়েটা তো ভালোই বোকা মনে হচ্ছে। দেখি তো এই মেয়েটাকে মুরগি বানানো যায় কিনা। আপনি হিরোইন হতে চান, তাই তো? আপনি তাহলে সঠিক মানুষের কাছেই এসেছেন। আসলে আমার একটা বন্ধু প্রডিউসার, আমার খুব কাছের বন্ধু সে। আপনি তো দেখতে খুবই সুন্দর। আপনি চেষ্টা করলে হিরোইন হতে পারবেন, কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার। আপনার কাছে টাকা আছে? হ্যাঁ, আমি কি বোকা নাকি? আমি তো গ্রাম থেকে টাকা নিয়ে এসেছি। আমার কাছে 50 লক্ষ টাকা আছে, আর অনেক সোনা গহনাও আছে। আপনি শুধু আমাকে হেল্প করুন। টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনি একটু আমার হয়ে আপনার বন্ধুর সঙ্গে কথা বলুন না। এই তো, এই মেয়েটাকে মুরগি বানানো খুবই সহজ ব্যাপার। শহর থেকে গ্রামে এসেছে হিরোইন হতে, অথচ কারোর সঙ্গে কোনো রকমের চেনা জানা নেই। শহরে এর কেউ নেই, একে ঠকালে আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই গ্রামের মেয়েটা খুবই বোকা, বোঝাই যাচ্ছে। কি হলো? আপনি কি ভাবছেন? আপনি আমার হেল্প করবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হেল্প করব। আপনি কোনো চাপ নেবেন না। আপনি নিশ্চয়ই হিরোইন হবেন। তবে হ্যাঁ, সময় লাগবে।
আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিন তো, আর আমার ফোন নাম্বারটাও নিয়ে নিন। যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন করবেন, কেমন? এভাবেই ওই হোটেল মালিক সাগর মধুমিতাকে ঠকাবে বলে মনে মনে ঠিক করে। মধুমিতা খুব সহজেই সাগরের কথায় চলে আসে। মধুমিতা ওই হোটেলের রুম নিয়ে থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই মধুমিতা ও সাগরের সঙ্গে খুবই ভালো সম্পর্ক গড়ে ওঠে। সাগর মধুমিতার কাছ থেকে টাকা এবং সোনা গহনা হাতানোর জন্য প্ল্যান করে। একদিন সাগর মধুমিতাকে বলে, মধুমিতা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমি তোমাকে খুব পছন্দ করি। এই কিছুদিন আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। সাগরের কথা শুনে মধুমিতা খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে, এ কি, মেঘনা চাইতেই জল। আমি যদি সাগরকে বিয়ে করি তাহলে আমার অনেক লাভ হবে। হিরোইন হওয়ার জন্য আমাকে টেনশন করতে হবে না। সাগর সব ম্যানেজ করে নেবে। এত বড় হোটেলের মালিক আমাকে বিয়ে করতে চাইছে, এটা তো সোনায় সোহাগা হয়ে গেল। আর শহরের ছেলেকে বিয়ে করে আমি সারা জীবন শহরে থেকে যেতে পারবো। আমাকে তো কোনোদিনও আর গ্রামে ফিরেই যেতে হবে না। কি হলো মধুমিতা, তুমি কিছু বলছো না যে? ও, আমাকে তোমার পছন্দ হয়নি, তাই তো? না না, এরকম কোনো ব্যাপার নেই সাগর। আসলে আমারও তোমাকে খুবই পছন্দ। তুমি তো আমার মনের কথাই বলে দিলে। আচ্ছা সাগর, আমরা তাহলে কবে বিয়ে করব? বিয়ে এখন কেন? তুমি তো দেখছি গ্রামের মেয়ের মতোই কথা বললে। তুমি যে গ্রামের মেয়ে সেটা আবারও প্রমাণ করে দিলে। মানে, আমি কিছু বুঝলাম না। বিয়ের কথা বলে আমি গ্রামের মেয়ে প্রমাণ করে দিলাম মানে? আরে, এটা শহর। এখানে ছেলে মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করে না। 4-5 বছর আগে লিভ ইন রিলেশনশিপে থাকে, তারপর লাইফে কিছু একটা করার পর বিয়ে করে। যেমন তোমার হিরোইন হওয়ার ইচ্ছা, তুমি তোমার ইচ্ছাটা আগে পূরণ করো, আগে হিরোইন হও। কেননা হিরোইন হতে সময় লাগবে, এত তাড়াতাড়ি হবে না, বুঝেছো? আমরা ততদিন লিভিং ইন রিলেশনশিপে থাকবো। তুমি তো গ্রামের মেয়ে, লিভ ইন রিলেশনশিপে থাকতে তোমার প্রবলেম নেই তো? আমাকে বারবার গ্রামের মেয়ে বলবে না, ঠিক আছে? আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু আমি গ্রামের মেয়েদের থেকে আলাদা। আমার চিন্তা ভাবনা শহরের মেয়েদের মতোই। তাই জন্যই তো আমি গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি। আমি তোমার সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকতে রাজি আছি। এভাবেই মধুমিতা ও সাগর একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকা শুরু করে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। সাগর, কতদিন তো হয়ে গেল। তুমি যে বললে তোমার প্রডিউসার বন্ধুর সঙ্গে কথা বলবে, তুমি তো সেদিন তোমার বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়েছিলে। তারপর কি হলো আমাকে তো কিছুই জানালে না তুমি? হ্যাঁ, আমি তো তোমাকে জানাতেই ভুলে গিয়েছিলাম। আসলে তোমার একটা অডিশন নেওয়া হবে, কিন্তু এই অডিশনটা দেওয়ার জন্য 10 লক্ষ টাকা লাগবে। তবেই তুমি এই অডিশনটা দিতে পারবে, আর না হলে পারবে না। তুমি টাকা নিয়ে কেন চিন্তা করছো? আমি তোমাকে আজকেই 10 লক্ষ টাকা দিচ্ছি। তুমি তাড়াতাড়ি অডিশনের ব্যবস্থা করো। এই বলে মধুমিতা সাগরকে 10 লক্ষ টাকা দিয়ে দেয়। সাগর তার চেনা পরিচিত কয়েকটা বন্ধুকে একটা মিথ্যা অডিশন করতে বলে। সে তার বন্ধুদের ভালো মতো বুঝিয়ে দেয় যে তাদেরকে কি কি করতে হবে। সাগরের মতো তার বন্ধুরাও মধুমিতাকে ঠকায়। মধুমিতা খুবই কনফিডেন্সের সঙ্গে অডিশন দেয়, কিন্তু অডিশন দেওয়ার কয়েকদিন পর সাগর তাকে বলে, মধুমিতা, হিরোইন হওয়া তো সহজ নয়, বুঝলে? তুমি যে অডিশনটা দিয়েছিলে ওটা তোমাকে রিজেক্ট করা হয়েছে। কয়েক মাস পর আবার একটা অডিশন হবে, তখন আরো 30 লক্ষ টাকা দিতে হবে। ওই অডিশনটাই যদি তোমাকে সিলেক্ট করা হয় তাহলে তুমি পাক্কা হিরোইন হতে পারবে। এনিওয়ে, কি হলো, মন খারাপ করছো কেন? আমাকে সিলেক্ট করলো না? আমি কি খুব খারাপ অডিশন দিয়েছিলাম? আচ্ছা সাগর, আমি সত্যি সত্যি হিরোইন হতে পারবো তো? হ্যাঁ পারবে, কেন পারবে না? আমি থাকতে তুমি চিন্তা করছো কেন? তুমি জানো এই শহরে কত বড় বড় মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নেব। এভাবেই সাগর মধুমিতাকে একইভাবে বোকা বানাতে থাকে। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। সাগর মধুমিতার কাছ থেকে সমস্ত টাকা এবং সোনা গহনা হাতিয়ে নেয়। মধুমিতা একেবারে নিঃস্ব হয়ে পড়ে। তার কাছে আর কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু তার মনে এখনো হিরোইন হওয়ার আশা ছিল। হঠাৎ করে সাগর মধুমিতার সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে শুরু করে। কি হয়েছে কি সাগর তোমার? তুমি আমার সঙ্গে এত বাজে ব্যবহার করছো কেন? কি চাইছো তুমি? তোমাকে আমার আর ভালো লাগছে না, তুমি চলে যাও এখান থেকে। তোমার সঙ্গে আর থাকতে পারবো না। মানে, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না? তাহলে এতদিন ধরে যে তুমি আমার সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলে, তুমি তো আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে, সেটার কি হলো? আর তুমি আমাকে হিরোইন করবে বলেছিলে। হিরোইন আর তুমি? শুধু দেখতে সুন্দর হলে হিরোইন হওয়া যায় না, বুঝেছো? তোমাদের মতো গ্রামের গেঁয়ো মেয়েকে কেউ কখনোই হিরোইন করবে না। আমি শুধুমাত্র তোমাকে ব্যবহার করেছি, আর তোমার টাকা পয়সা হাতিয়েছি। আর সবচেয়ে বড় কথা কি জানো? এই হোটেলের মালিক আমি নই, আমি তো এই হোটেলের একজন স্টাফ। আমি তোমার মতো একটা গ্রামের গেঁয়ো ভূতকে ঠকিয়েছি, বুঝেছো? ছি, তুমি একটা বেয়াদব। শহরের মানুষজন সত্যিই খুব খারাপ। তুমি এভাবে আমাকে ঠকাতে পারলে?
তোমার কোনোদিনও ভালো হবে না। আমি তোমাকে ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তুই প্রতিশোধ নিবি? কি করবি তুই? আমার কিচ্ছু করতে পারবি না, বুঝেছিস? এই শহরে তোর কে আছে? কাকে চিনিস তুই? যা যা, বেশি কথা না বলে এখান থেকে বেরিয়ে যা, এখানে তোর কোনো জায়গা নেই। এভাবে সাগর মধুমিতাকে পুরোপুরি নিঃস্ব করে সেখান থেকে তাড়িয়ে দেয়। মধুমিতার কাছে আর কোনো টাকা পয়সা ছিল না। সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তার কাছে না ছিল থাকার মতো কোনো বাসস্থান, আর নাইবা ছিল খাওয়ার মতো কোনো খাবার। সে এদিক ওদিক কাজের সন্ধানে ঘুরতে থাকে, কিন্তু কেউ তাকে কাজ দেয় না, কারণ তার শিক্ষাগত যোগ্যতা খুবই কম ছিল। শেষ পর্যন্ত মধুমিতা লোকজনের কাছে ভিক্ষা করে নিজের পেট চালায় এবং সে ফুটপাতেই বসবাস করতে থাকে। একদিন মধুমিতা রাস্তার ধারে ফুটপাতে শুয়েছিল, তখনই তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন মহিলা পুলিশ নেমে আসে। পুলিশটিকে দেখে মধুমিতা অবাক হয়ে যায়। সেটা আর কেউ নয়, মধুমিতার দিদি রিম্পা ছিল। তুই এখানে? তোর এমন অবস্থা কি করে হলো? আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি দিদি, এগুলো আমার পাপের শাস্তি। মধুমিতা কাঁদতে কাঁদতে রিম্পাকে সব কথা বলে। সাগরের ব্যাপারে সবকিছু জানার পর মধুমিতা খুবই রেগে যায়। আসলে মধুমিতা শহরে চলে আসার পর রিমা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পুলিশের চাকরি পেয়েছিল এবং কয়েক মাস আগেই তার শহরে শিফটিং হয়েছিল। সে মধুমিতার কাছ থেকে কিছু প্রমাণ জোগাড় করে সাগরকে গ্রেপ্তার করে। সাগরকে শাস্তি পেতে দেখে মধুমিতা খুবই খুশি হয়। রিম্পা মধুমিতাকে নিয়ে গ্রামে ফিরে আসে। মধুমিতা তার বাবা মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। বাবা, বোনকে ক্ষমা করে দাও, এ ভুল করে ফেলেছে। মধুমিতা আবার নতুন করে জীবন শুরু করবে, এ আবার কলেজে ভর্তি হতে চায়। হ্যাঁ, আমি শহরে গিয়ে অনেক বড় ভুল করেছি। আমি আর কখনোই শহরে যেতে চাই না বাবা। আমিও দিদির মতো পড়াশোনা করে গ্রামে থেকেই কিছু একটা করতে চাই। তোমরা আমাকে ক্ষমা করে দাও। মধুমিতার বাবা মা তাকে ক্ষমা করে দেয়। এভাবেই মধুমিতা তার দিদির সাপোর্ট পেয়ে নতুন করে জীবন শুরু করে।